ওই বাইরে রটে গেছে মমতা ব্যানার্জি, মমতা নাকি এক্সপায়ার করেছে। আমি বললাম এক্ষুনি তো আমি টাটার জন্যই তো মমতাদি ক্ষমতায় এসছেন, আর টেটের জন্য মমতাদি ক্ষমতা থেকে চলে যাবেন। সোনালি জানো মমতা ব্যানার্জি মার খেয়েছেন? উনি আমাদের জামাই, আমরা জামাইবাবু বলি। তখন আমি বললাম কোথায় মার খেয়েছে? বলে হাজরা মোড়ে। বললাম কে মারলো? তখন বুঝতে পারলাম যে দিদি ভয় পেয়েছেন। আমি দিদিকে সব রিপোর্ট করি। বিহারে যদি 56 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যায়, তাহলে বাংলায় মিনিমাম 1 কোটি লোকের নাম বাদ যাওয়া উচিত। অনুপ্রবেশকারীরা তো ভারতবর্ষে একটা বিরাট বিপদ। মমতাদি বাস্তবিকই নিজের মাথাটা খারাপ হয়ে গেছে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই পয়েন্টটাকে আমি একদম সমর্থন করি। আমি মমতাদিকে যতটা জানি, মমতাদির জীবনে ভয় বলে কিছু নেই। এই বোধহয় প্রথম মমতাদি ভয় পেয়েছে। কারণ এমন দিদি বোধহয় শেষের সুরটা বুঝতে পারছেন না। আমি চাই দিদির যে পদের কথা বলছেন, মুখ্যমন্ত্রীর কথা বলছেন, দিদি কাদের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন? আমাদের জীবন যৌবন সব দিয়েছি আমরা। আমি, বক্সিদা, তমনাশ ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, অলোক দাস, মুকুল রায়, সব। সালে 16ই আগস্ট মমতাদি বন্ধ ডাকলো। মমতাদি না, মানে তৃণমূল, তখন তো তৃণমূল না, তখন যুব কংগ্রেস বন্ধ ডাকলো। আমরা বললাম যে দিদি আমরা যাব। দিদি বললেন না, আমি একাই মিছিল করতে পারবো, মানে সঙ্গী টঙ্গীদের নিয়ে। দিদি থাকতেন কালীঘাটে, আমরা বেহালা, হরিদেবপুর, এসব ছেলেমেয়েরা বললাম। হঠাৎ আমাদের পাড়ায় ডলুদি বলে একটা ভদ্রমহিলা ছিল, আমরা দিদি বলতাম। তার হাজব্যান্ড আসলো আমাদের বাড়িতে। সোনালি আছে মাসিমা? মা বললেন হ্যাঁ। বললেন সোনালি জানো মমতা ব্যানার্জি মার খেয়েছেন? উনি আমাদের জামাই, আমরা জামাইবাবু বলি। তখন আমি বললাম কোথায় মার খেয়েছে? বলে হাজরা মোড়ে। বললাম কে মারলো? তখন বললো লালু আলম বলে কেউ একটা মেরেছে। লালু আলম কিন্তু বাদশাহ আলম বলে একজন বিখ্যাত না, কুখ্যাত একজন সিপিএমের কাউন্সিলর ছিলেন, তার ভাই। এখন মমতাদির কী অবস্থা? বলুন মমতাদিকে তো পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি চিরকাল একটু মোটা সোটা। তখন মা বললো তুই যাবি? আমি বললাম অবশ্যই যাব। তখন জামাইবাবু সাইকেল নিয়ে এসছি, তখন আমি সাইকেলের পেছনে বসলাম। তখন মা বললেন জামাই আমার মেয়ে কিন্তু ভারী, তুমি সাইকেল চালাতে পারবে তো? জামাই বললেন হ্যাঁ আমি চালিয়ে যাব। আমি কিভাবে পৌঁছেছিলাম জানি না, খুব দ্রুত গতিতে মমতাদির কাছে পৌঁছালাম। মমতাদি হাউ হাউ করে কাঁদছে, মানে ভয়ে না কিন্তু। আমি যে ও দিদি দিদি আমি তাকাচ্ছে, তাকে বলছে কে রে? সোনালি? আমি বললাম হ্যাঁ। বলে সোনালি আমাকে 1 ফোঁটা জলও দেয়নি, আর বেড প্যানও দেয়নি। মানে তখন কিন্তু জল টানছে শরীর, আর স্যালাইনও দেয়নি। তখন আমি বললাম তাহলে কি করি? তখন তো মোবাইল নেই। তখন বলল কিছুভাবে একটা খবর দে। কাকে খবর দেবো দিদি? তখন তো মানে আমরা তখন কংগ্রেস করি, যুব কংগ্রেস করি। তখন আমি বললাম কাকে খবর দেবো দিদি? তখন এক পর এক নেতারা ঢুকছে, বরকতদা, তারপরে প্রফুল্ল সেন আজকে নেই। সবাই একটা কথা, মমতা কেমন আছে? প্রফুল্ল সেন যাওয়ার সময় বললেন যে তোমাদের কাউকে আমি চিনি না, আমার পরমায়ুটা আমি মমতাকে দিয়ে গেলাম। তার কয়েকদিন বাদে প্রফুল্ল সেন মারা গেলেন। তখন
প্রিয়দা আসলেন। প্রিয়দা এসে আমাকে বললেন, সোনালি বাইরে আগুন জ্বলছে। কেন প্রিয়দা? বলে বাইরে রটে গেছে, মমতা ব্যানার্জি, মমতা নাকি এক্সপায়ার করেছে। আমি বললাম এক্ষুনি তো আমি মমতাদি বলছেন যে 1 ফোঁটা জল ওকে নাকি এ থেকে দেননি, পিজি থেকে দেয়নি। বলে এই খবরটা আমাদের কাছেও পৌঁছেছে, আমরা এআইসিসিতে কথা বলেছি, কিছুক্ষণ পরে প্রণবদা আসছে। প্রণবদা ঢুকলেন, আমার গায়ে কাটা দিচ্ছে, বলছে মমতাদিকে তখন এক্স রে করাতে নিয়ে গেছে। এক্স রে করিয়ে এসে যে মেয়েটা এক্স রে করাচ্ছিল সে দিদির সঙ্গে তখন কোনো কলেজে পড়েছে। সে বলছে মমতার পালস বিট ড্রপ করে যাচ্ছে। তখন প্রণবদা তো খুব পাইপ খেতেন। প্রণবদা বললেন আমাকে রাজীব গান্ধী পাঠিয়েছেন। রাজীব গান্ধী তখন কিন্তু সকালবেলা, তখন বিধান সান্যাল ছিল পিজি সুপার। বিধান সান্যাল রাজীব গান্ধীর ফোনটা পর্যন্ত ধরতে দেননি আমাদের খবর দিয়েছেন যে রাজীব গান্ধী ফোন করেছে। তো রাজীব গান্ধী ফোন করেছে না, চাইলে আমরা দৌড়াদৌড়ি করছি। আমি গিয়ে দেখছি রাজীব গান্ধী ফোনটাকে হোল্ড করিয়ে রেখে দিয়েছে। আমি তখন, এখন তো এমএসভিবি বলে, তখন আমরা বলতাম সুপার সাহেব আপনি ফোনটা ধরুন। রাজীব গান্ধী ওখানে, রাজীব গান্ধী গলা শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো। বিধান সান্যাল ধরছেন না ফোন। আমি কোট করে বলছি, বিধান সান্যাল পিজি সুপার ছিলেন তখন 1990 সালে। রাজীব গান্ধীকে কোনো খবরই দিচ্ছে না। প্রণবদা আসলেন, প্রণবদা বললেন যে এখানে দেখাশুনো কে করছে? তখন আমি তো একটু স্মার্ট ছিলাম, তো আমি বললাম আমি দেখাশুনো করছি। প্রণবদা বললেন তুই কি পিজিতে যুক্ত আছিস? আমি বললাম না, আমি পার্টি কলিগ। তোর নাম কি? আমি বললাম আমার নাম সোনালী গুহ। প্রণবদা বললেন কিছুক্ষণ বাদে উডল্যান্ডস থেকে একটা অ্যাম্বুলেন্স আসবে, মমতাকে আর পিজিতে রাখা সেফ নয়। শান্তি বলে একজন আসবে, উডল্যান্ডসের নার্স। তোকে এসে, আমি তোর নাম বলছি তাহলে? আমি বললাম হ্যাঁ আমার নাম বলুন। বললো শান্তি এসে তোকে নক করবে। তখন মমতাদি কিন্তু আইটিউতে। শান্তি আসলো, শান্তি মানে উডল্যান্ডস, আমার সেই উডল্যান্ডসের সম্বন্ধে একটা আলাদা মানে শ্রদ্ধা জন্মে গেল। আপনি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সেদিকে আক্রান্ত হয়েছিল? একদম একদম। মমতাদির কথা শুনে, মানে মমতাদি পরে বলেছেন লালু আলম ওনাকে লাঠি দিয়ে মারেনি, লালু আলম ওনাকে পুলিশের রড দিয়ে মেরেছিল, লোহার রড। শুধুমাত্র এক্সারসাইজ করে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে গেলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টেনাসিটি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড হাঁটে, 90 মিনিট হাঁটে, মানে ননস্টপ ওয়াকারে, ননস্টপ হাঁটে। মমতাদির মা যখন মারা গেলেন, মমতাদির বাড়িতে তো অনেক কাজের লোক, মামুনি বলে একটা কাজের মেয়ে ছিল। মামুনি তখন হয়তো বিশ্রাম নিচ্ছে। মমতাদি থেকে নেমে একটু জল খান, মানে হাঁপিয়ে পড়েন তো, একটু জল খান। মমতাদি মামুনিকে ডাকছেন, মামুনি তখন বিশ্রাম নিচ্ছে। তো আমি গেলাম, মমতাদি মোজা পরে হাঁটেন। 1993 সালের 21শে জুলাই হয়েছিল, 13 জন ছেলে প্রাণ গেছিল। এখনও সেই শহীদ পরিবারগুলোকে মমতাদি প্রত্যেকবার 5,000 টাকা করে দেন। আর তখন তো একটা বিরাট অঙ্কের টাকা প্রত্যেকটা শহীদ পরিবারকে দিয়েছিলেন। তারপরের বার থেকে যতবারই 21শে জুলাই হয় আমাদের ইনস্ট্রাকশন ছিল যে কালো শাড়ি পরে, মানে ব্ল্যাক ডে, শহীদ দিবস আসতে হবে। আমার তখন কালো শাড়ি ছিল না। দিদি বলতো তাহলে তুই স্টেজে উঠিস না। আজ কালো শাড়ি পরে যদি যেতে হতো, আজ তো সেখানে সেলিব্রিটিরা কার্যত সেজে গুজে একদম পাগলু ডান্স করছেন। আপনাদেরকে যে ইনস্ট্রাকশন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সে তার সাথেই তো মিল পাওয়া যাচ্ছে। দেখুন সেলিব্রিটিরা আজকে যারা পাগলু ডান্স করে বা যারা গেছেন না 21শে জুলাইয়ের মঞ্চে, এইবার সম্ভবত পাগলু ডান্স হয়নি, কারণ সেটা ছিল একটা আন্দোলন। নো আইডেন্টি কার্ড নো ভোট, বেকার সমস্যা বৃদ্ধি হচ্ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, সব কিছু। তারা সেদিন 21শে জুলাই কিন্তু, ডে অফ 21শে জুলাই 1993 সালে 21শে জুলাই তারা কিন্তু কেউ ছিলেন না। তাদের এই সেন্টিমেন্টটাই নেই। কিসের দাবিতে 21শে জুলাই হয়েছে যদি একজন সেলিব্রিটিকেও বলতে বলা হয়, হয়তো আমার কথা শুনে তারা সেটা রিপিট করতে পারেন, কিন্তু কেউ কিন্তু সেদিন ছিলেন না। আমি নাম করে বলতে পারি, সায়নী ছিলেন না, দেব ছিলেন না, তারা কেউ পার্টিটাই করতেন না তখন। আর আমরা পার্টিটা করতাম কিন্তু পার্টির থেকেও আমরা ডিভোশন টু মমতা ব্যানার্জি বেশি ছিলাম। দিদি বলেছেন তাহলে উঠবই না। আমি মাকে বললাম, মা একটা এত কাপড় দাও পুজোর সময়, একটা কালো কাপড় কিনে দিতে পারো না? মা বলতো তোর তো কালো কাপড় পরা বারণ রে।
আমি বললাম না, দিদি বলেছেন কালো কাপড় না পরলে তো তোকে স্টেজে উঠতে যাওয়া যাবে না। একদম, আপনি যে কথাটা বলছিলেন যে বৃষ্টির প্রসঙ্গটা কি বলবেন? প্রত্যেকবার 21শে জুলাই ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়। মমতাদি বলতেন বাংলার মায়ের চোখের জল, ওই দেখুন বাংলার মা কাঁদছে। এইবার তো এক ফোঁটাও বৃষ্টি হলো না। তাহলে কি তৃণমূলের দিন শেষ হয়ে আসছে? আপনারও কি মনে প্রশ্ন জাগছে বাংলার মানুষের মধ্যে? হ্যাঁ নিশ্চয়ই। এত দুর্নীতি, এত এরপরেও তৃণমূল সরকার থাকতে পারে? থাকাটা তো উচিতই না। এই তৃণমূল কংগ্রেসটা তো প্রতিষ্ঠা করেছিলাম মমতাদি, অবশ্যই মমতাদি ব্রেন চাইল্ড তৃণমূল কংগ্রেস। মমতাদি বুঝেছিলেন যে কংগ্রেস আর সিপিএমের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের বলেছিলেন যে একটা নতুন দল করতে হবে। কী দল করবে দিদি? দিদি বললেন দেখ না, একটা কিছু দল করি। আমরা হাজার যশোদা এই তৃণমূল কংগ্রেসটাকে মানে প্রতিপালন করি। যশোদা তো নিজে গর্ভে ধারণ করেননি কৃষ্ণ ঠাকুরকে, যশোদা প্রতিপালন করেছিলেন। আজও দেখবেন আমরা কৃষ্ণ ঠাকুরকে যশোদা নন্দন বলতে বেশি ভালোবাসি। একদমই। আমি সেক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন করবো যে তাহলে আপনি যেখানে বলছেন যে বৃষ্টি দেখা গেল না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম সূর্যের থেকে, যেহেতু রোদ উঠেছিল তিনি বললেন সূর্য থেকে তাপ বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালিকাতেই ভোট হোক, 250-এর বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। কি বলবেন? দিদি বোধহয় শেষের সুরটা বুঝতে পারছেন না। আমি চাই দিদির যে পদের কথা বলছেন, মুখ্যমন্ত্রীর কথা বলছেন, দিদি কাদের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন? আমাদের জীবন যৌবন সব দিয়েছি আমরা। আমি, বক্সিদা, তমনাশ ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, অলোক দাস, মুকুল রায়, সবাই আমরা ডেডিকেটেড টু দিদি। দিদি বলেছেন চল, দিদি বলেছেন চলো। আজকে সেই জ্যোতিপ্রিয় মল্লিকরা যখন জেলে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্যায় করেছে তার জন্য সে জেলে গেছে, সেই দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। তাহলে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি একদম দায়টা ঝেড়ে ফেলতে পারবেন? আজকে যদি আপনি অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডলের কথাও বলেন, কেষ্টমণ্ডল যে টাকাটা তুলতেন সেটা কি কালীঘাটে আসতো না? দেখুন, আপনারা তো সাংবাদিক। মমতাদি বাস্তবিকই নিজের মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের মাথাটা খারাপ হয়ে গেছে। কয়লা গরু যার টাকাই বলুন, সেটা তো আসে কালীঘাটে। মেন টাকাটা তো আসে কালীঘাটে। সে দিদি পিসিই খাক বা ভাইপোই খাক, সে তো আসে কালীঘাটে। এখন পিসি ভাইপো খাচ্ছে, ভাইপো বলছে পিসি খাচ্ছে। কে খাচ্ছে? যে খাচ্ছে তার বদহজম হচ্ছে। যারাই টাকা খাচ্ছে তারা তো আমার আপনার টাকা খাচ্ছে। ভগবান ওপর থেকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, সে টাকা তো খাচ্ছে না, তারা তো আমার আপনার টাকাটা খাচ্ছে। মমতাদি বলছেন বাংলায় দেউচা পাচামিতে 1 লাখ লোকের নাকি কর্মসংস্থান হবে। এত কর্মসংস্থান তাহলে টাটা গেল কেন বাংলা থেকে? টাটার জন্যই তো মমতাদি ক্ষমতায় এসছেন, আর টেটের জন্য মমতাদি ক্ষমতা থেকে চলে যাবেন। তাহলে টাটা আন্দোলন, সেই সময় আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে, সেই আন্দোলন কি ভুল ছিল কোথাও? দেখুন, টাটা আন্দোলন মমতাদি যতটা করেছিলেন সেই সময় একদিন আমি বিধানসভা থেকে এসেছি, আমার একজন সহকর্মী বুচান, সে আমাকে ফোন করেছে। কি বুচান, কি হলো? বলে দিদি কালকে কি বাংলা বন্ধ হচ্ছে? কালকে তো বাংলা বন্ধ হবে না। কি কেন বাংলা বন্ধ হবে কেন? বলে তুমি টিভি দেখো নি? আমি না। বলো মমতাদি তো সিঙ্গুরে বিডিওর ঘরে বসে আছে, ওই চাষিদের ফলস পাট্টা দেওয়া হচ্ছে। তখন আমাদের এখানে ভোটে লড়েছিলেন দেবব্রত বিশ্বাস। ও এসে বললেন আমার হাজব্যান্ড যে দেবুদা সিঙ্গুর যাচ্ছে। তখন আমার নিজের গাড়ি নেই, দেবুদাকে একটু দাঁড়াতে বলো না, আমিও সিঙ্গুর যাব। সিঙ্গুরে গিয়ে আমি দেখি বিরাট পরিস্থিতি। দেবুদা কংগ্রেস থেকে এসছেন, আমরা সবাই কংগ্রেস থেকে গেছি তৃণমূল। আমি জিতেছি, দেবুদা জিততে পারেননি। দেবুদা আব্দুল মান্নান সাহেবকে দেখাতে গেছেন যে তিনি কত বড় নেতা হয়েছে। তখন মমতাদি আমাকে দেখে, মমতাদির মুখে একটা কি পরিতৃপ্তির হাসি। মুটি তুইও এসছিস? আমাকে দিদি মুটি বলতেন। মুটি তুইও এসছিস? বললাম হ্যাঁ দিদি, তুমি তো বসে আছো এখানে। তারপরে দেখছি এসপি অরিন্দম সরকার, সে কি অ্যাটিটিউড! দিদিকে অশ্রাব্য ভাষায়, মানে অশ্রাব্য মানে যেভাবে অপমান করা যায়। তখন আমি বললাম তুই কী ভাষা দিদির সঙ্গে কথা বলছিস? তখন পার্থ চ্যাটার্জি, সোনালি এভাবে কথা বলিস না, উনি কিন্তু এসপি। আমি দূর এসপি, ওরকম আচ্ছা একটা এসপিকে আমি
পকেটে রাখি, পকেট তো নেই আমার, মানে আমি বেঁধে রাখি। এর মধ্যেই সৌগতদা আমাকে ফোন করলো, শুনলি? বললাম হ্যাঁ সৌগতদা বলুন। সৌগতদাও ছিলেন। শুনলি প্রচুর র্যাব যাচ্ছে, কিন্তু আসুক না সৌগতদা। বলে র্যাপেরা যাচ্ছে, আমার কাছে খবর, আমি হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, র্যাপেদের টার্গেট কিন্তু তুই এবং মমতা। এলাম আমাকে টপকে তবে তো মমতা দিকে মারতে পারবে, মানে কিছু করতে পারবে। আর একটা ছেলে, সেই লোকটাকে আমি এখনও ভুলতে পারি না, সে সমানে আমাদের বসে আছি তো, চা বিস্কুট পাঁপড় ভাজা নারকেল সব দিয়ে যাচ্ছে, সে আসলে পুলিশ। তারপরে সে আমাকে ধরতে এসছে, মমতাদি আমার কোমরটা ধরে নিয়েছে। মমতাদি বলছে ও আমার কম্প্যানিয়ান, আমি তো দিদির সঙ্গে সবসময় থাকতাম। তখন ওই লোকটা বলছে ভয় পাবেন না, আমরা মাননীয় এমপিকে কিছু করব না। তারপরে আমাকে বার করে আনা হচ্ছে। এবার তার আগের দিন আমার খুব কোমরে ব্যথা হয়েছে, তখন দিদি বলছে কিরে কালকে যে তোর কোমরে ব্যথা হয়েছিল, লালু আমাকে ফোন করেছিল। আমি বললাম হ্যাঁ দিদি, আমি বিধানসভায় গেছিলাম, স্পিকারকে দিয়ে আমি বেলভিউতে গেছিলাম, আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। দিদি আমাকে ইশারা করছে চুপ কর চুপ কর। মেয়ে পুলিশগুলো কিডনিটা কোথায় বুঝতে জানতো, এখন আমিও জানি। মেয়ে পুলিশগুলো লাঠি দিয়ে আমার কিডনির ওখানে আঘাত করছে, আমার টয়লেট হয়ে গেল। তার মানে বলতে চাইছেন যে টাটার যে আন্দোলন ছিল কোথাও গিয়ে, সেই আন্দোলনটা ঠিক ছিল না ভুল ছিল? দেখুন টাটার যে কারখানা, সেখানে তো ন্যানো গাড়ি হতো। পরে বিধানসভায় গিয়ে সিপিএমের এমএলএরা বলতো বাংলার ন্যানো গুজরাটে কেন? সে তো ন্যানো কারখানাটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, গুজরাট সরকার সেটাকে লুফে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভুল করেছিলেন সে? দেখুন ভুল করেছিলেন কি, কারণ আমিও তো সেই আন্দোলনের শরিক ছিলাম। বাকি কথাটুকু বলি, আমাকে যখন বের করছেন, আমি এসপি অরিন্দম সরকারকে চেয়ার ছুঁড়ে মেরেছিলাম, কেন দিদিকে অপমান করছেন। আমাকে আমার এসপি সিদ্ধিনাথ গুপ্তা ফোন করলেন, ম্যাডাম আপনি কোথায়? তখন আমি বললাম আমি সিঙ্গুরে সাহেব। তখন বললেন সিঙ্গুরের থেকে এসপি অরিন্দম সরকার আমার কাছে মিলিট্যান্ট মেয়ে চেয়ে পাঠিয়েছে। কেন? বলে আপনাকে মারবে বলে। পাঠান মিলিট্যান্ট। তখন বললো আমি হাত জোর করে দিয়েছি, আমি বলেছি না সাহেব, মানে দুজনকে সাহেব বলেন, না সাহেব আমার কাছে এমন মিলিট্যান্ট মেয়ে নেই যে সোনালী গুলোকে মারতে পারবে। আমাকে যখন বার করছেন, তারপরে ডিএম সাহেব এলেন, আমি ডিএম সাহেবকেও আটকালাম। দিদি উল্টো দিকে বসে দুর্গা নাম লিখছেন। দিদি আমাদের শিখিয়েছিলেন যে ভয় পেলেই দুর্গা নাম জপ করবি। তা আমি তখন বুঝতে পারলাম যে দিদি ভয় পেয়েছেন। আমি দিদিকে সব রিপোর্ট করি। ভয় পেয়েছিলেন সিঙ্গুর আন্দোলনে? দুর্গা নাম লিখছেন, তখন পুলিশ আসছে, তো দিদিকে আমি খবর দিচ্ছি, দিদি এসপি ফোন করেছেন, দিদি সৌগতদা ফোন করেছেন, র্যাব ঢুকছে। অসীমা পাত্র, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের যে এমএলএ ছিলেন, তাদেরকে সব নজরবন্দি করে রাখা হয়েছে। তারপরে দিদি তো একটু বেশি উদারতা, দিদি আবার মেয়ে পুলিশগুলোর জন্য বাথরুম টাথরুম খুলিয়ে দিতে বললেন। ওই যে ছেলেটা আমাদের চা শশা নারকেল এসব দিচ্ছিল, তাদের বললেন কিছু মনে করবেন না ভাই, একটা কথা বলবো, মেয়েরা যাচ্ছে তো বাথরুমে একটা আলোর ব্যবস্থা করবেন। ছেলেটা বললো হ্যাঁ। এবার আমাকে যখন টানতে টানতে বার করে আনা হচ্ছে, তখন এসপি অরিন্দম সরকার বলছে ধর এইটাকে, ও মমতা ব্যানার্জি বলছিল না ও ওনার কম্প্যানিয়ান, ধর এইটাকে। ও এসপিকেও মানে না, ওকে আমার কম্প্যানিয়ান করে দেয়। আমি চুপ কর। আমি তখন তেরে বলছি চুপ কর, তুই তো 4 ফুট 2 ইঞ্চি রে, আমার হাজব্যান্ডকে দেখেছিস? ওনার তো আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডকে দেখার কোনো এই অবকাশই নেই। ছুঁড়ে ফেলে দিল আমাকে। অনুপ্রবেশ প্রসঙ্গে কি বলবেন? দেখো 2004 সালে আমি দলের কাজে না, ব্যক্তিগত কাজেই দিল্লিতে ছিলাম। ততদিন মমতাদি তখন একজন এমপি হিসেবে জিতেছেন। মমতাদি শপথ নিতে যাচ্ছেন না যতক্ষণ সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার, তখন সোমনাথ চট্টোপাধ্যায় অলরেডি স্পিকার হয়ে গেছে,
সোমনাথ চট্টোপাধ্যায় যতক্ষণ স্পিকারের চেয়ারে বসে আছে, তারপরে ডেপুটি স্পিকার এসে স্পিকারের চেয়ারে বসলে উনি শপথ নিতে গেলেন। এর মধ্যে আমাদের বিধানসভা ভোট হয়ে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক ওই গাইঘাটা বনগাঁর সমস্ত কাগজ টাগজ দিয়েছে। দিদি বললেন যে ঠিক দিয়েছো বালু, কাগজ, জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম হচ্ছে বালু, ঠিক দিয়েছো বালু, এই পেপারগুলো আজকে খুব দরকার। এই করেই তো সিপিএম এতদিন ক্ষমতায় আছে। তখনও অনুপ্রবেশ ভারতের সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে গঠনতন্ত্র সেটাকে আঘাত করছিল। বিহারে যদি 56 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যায়, তাহলে বাংলায় মিনিমাম 1 কোটি লোকের নাম বাদ যাওয়া উচিত। অনুপ্রবেশকারীরা তো ভারতবর্ষে একটা বিরাট বিপদ। অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা তারা বারে বারে বিঘ্নিত করেছে। এখন বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো বাংলাতে কথা বলে, তাহলে আমরা বুঝবো কি করে যে এরা অনুপ্রবেশকারী? তুমি তো এই পয়েন্টটাই তুলেছো। তুমি তো মানে তাহলে তো বাংলা মানে পশ্চিমবঙ্গের নাম বাদ গেলে তো 1 কোটির উপরে নাম বাদ যাওয়া উচিত। আমি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই পয়েন্টটাকে আমি একদম সমর্থন করি। আমি রোহিঙ্গা বুঝি না, কারণ যারা বাংলাদেশ থেকে মুসলমান আসছেন তারাও তো বাংলাতেই কথা বলছে। কেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কেন হুমকির রাজনীতি করতে হচ্ছে? একদম বিএলওদেরকে তিনি হুমকি দিচ্ছেন কেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতাদিকে যতটা জানি, মমতাদির জীবনে ভয় বলে কিছু নেই। এই বোধহয় প্রথম মমতাদি ভয় পেয়েছে, কারণ এমন একজন নির্বাচন কমিশনার এসছেন যিনি 2026 জুলাইয়ের আগে রিটায়ার করবেন না। তাকে ধমকি চমকি দিয়ে কিছু হবে না, তাই জন্য তিনি বিএলও মানে আগে বলতেন তোমার চাকরি খেয়ে নেবো, এ করবো। এখন দেখো, বাঘের ঘরে ঘোগের বাসা, বেজায় কি তার বল, বাঘ জানে না ঘোগের খবর, এমনই তার ছল। দিদি যতটা নিজেকে দেখাচ্ছে, বিজেপিও তো ততটা গোটাচ্ছে, মানে ততটা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রক এমন একজন নির্বাচন কমিশনারকে পাঠিয়েছে যে 2026 জুলাইয়ের আগে রিটায়ার করবেন না। তিনি কোনো ধমকি চমকিতে তাকে ভয় পাওয়ানো যাবে না। দিদি এবার নিজে ভয় পেয়ে গেছে। দিদি চাইছেন এই গরম গরম কিছু কথা বলে বা নিজের একটা ভাবমূর্তি বজায় রেখে যদি নির্বাচন কমিশনারকে এক ছিটে হলে ভয় পাওয়ানো যায়, তিনি এই অনুপ্রবেশকারীদের রেখে নিজের গতিটাকে সুরক্ষিত রাখতে চাইছেন।